নমস্কার, আমার নাম পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কিডনি ফেলিওরের বিভিন্ন স্টেজ নিয়ে কথা বলবো। আমরা জানবো এই স্টেজগুলো কতগুলো হয়, কিভাবে এগুলোকে শ্রেণীবদ্ধ করা হয়েছে, এগুলো থেকে আমাদের কি জানা যায় এবং কিভাবে আমরা কিডনির অবনতিশীল স্টেজগুলোকে থামাতে পারি বা সেগুলোকে কমাতে পারি। এই সব কিছুই আমরা এই ভিডিওতে জানবো। তো চলুন শুরু করি। প্রথমেই দেখি কিডনি ফেলিওর রোগীদের ক্ষেত্রে এই স্টেজগুলোকে শ্রেণীবদ্ধ করার প্রয়োজন কেন হয়। কিডনি কখনোই হঠাৎ করে একেবারে নষ্ট হয়ে যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই কিডনি ধীরে ধীরে খারাপ হয়। এখন যখন কিডনি ধীরে ধীরে খারাপ হচ্ছে, তখন তার জন্য কিছু স্টেজ নির্ধারণ করা হয়। এতে করে বোঝা সহজ হয় যে রোগীটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তাকে কতটা যত্নের প্রয়োজন। তার খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত, কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার, এসব জানা যায়। আর গত বছরের তুলনায় এই বছরের স্টেজ দেখে বোঝা যায় রোগীর অবস্থা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। এটা তো আপনি বুঝতেই পারলেন। এখন এই যে স্টেজগুলো আছে, তার কি প্যারামিটার, সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যে স্টেজের ক্লাসিফিকেশন করি, মানে যে ক্যাটাগরি বানানো হয়েছে, সেটা নির্ভর করে আপনার জিএফআর কত আছে তার উপর। অনেকেই জানেন না জিএফআর আসলে কি। জিএফআর মানে হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, অর্থাৎ সেই গতি যে গতিতে আপনার কিডনি রক্ত পরিষ্কার করে, ইউরিন তৈরি করে এবং ময়লা বাইরে বের করে দেয়। এটা তো বোঝা গেল কিডনি কোন গতিতে কাজ করছে। এখন এটা কিভাবে নির্ণয় করা হয় সেটাও খুবই গুরুত্বপূর্ণ। জিএফআর এর জন্য আলাদা কোনো টেস্ট হয় না। যখন আপনি রক্তের স্যাম্পল দেন, তখন তাতে কিডনির ভ্যালু আসে। যেমন ধরুন, আমাদের 4 পয়েন্ট কিছু আসছে। এখন আপনার বয়সও এতে যোগ করা হয় এবং আপনাদের কিডনির মানকে একটি সমীকরণে বসানো হয়। তারপর আপনার জিএফআর এর মান বেরিয়ে আসে। একে আমরা বলি ইজিএফআর, অর্থাৎ এস্টিমেটেড জিএফআর। এটা আসল জিএফআর নয়, এটা একটা অনুমান যে এই রোগীর জিএফআর এত হবে। এখন এই ইজিএফআর এর সাহায্যে আমরা ক্যাটেগরাইজ করি। রোগীকে 5টি গ্রুপে ভাগ করা হয়: স্টেজ 1, স্টেজ 2, 3, স্টেজ 4 এবং স্টেজ 5, যদি আপনার কিডনি লেভেলও বেশি না হয়। মূত্রে প্রোটিন আসছে, তাই তো? তাহলে আমরা একে স্টেজ 1 বলি, অর্থাৎ কিডনি নষ্ট হওয়া এখনই শুরু হয়েছে, এখনো পুরোপুরি নষ্ট হয়নি। মূত্রে প্রোটিন আসছে, যা দেখাচ্ছে যে কিডনির সাথে কিছু না কিছু সমস্যা হচ্ছে। একটু একটু করে শুরু হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। এটাই হলো স্টেজ 1। কিন্তু প্রশ্ন হলো, স্টেজ 1 এ গ্রাফ কত থাকে? স্টেজ 1 এ গ্রাফ থাকে 90 প্লাস। আপনি যদি রিপোর্ট চেক করেন, দেখবেন আমার 90 প্লাস আসছে, মানে সেখানে তো নরমাল দেখাচ্ছে, কিন্তু মূত্রে প্রোটিন আসছে। তাহলে এমন কেসগুলোকে স্টেজ 1 বলে ঘোষণা করা হয়। এখন স্টেজ 2 তে কি হয়? স্টেজ 2 তে পৌঁছানোর সময় পর্যন্ত কিডনির এতটা ক্ষতি হয়ে যায় যে আপনার ক্রিয়েটিনিন লেভেল একটু একটু করে বাড়তে শুরু করে, সেটা উপরের সীমার দিকে যেতে শুরু করে। যেমন ধরুন, যদি ক্রিয়েটিনিনের স্বাভাবিক মান থাকে, তাহলে সেটা 1.2 এর আশেপাশে থাকবে এবং যখন আমরা এটা চেক করি, তখন আমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 90 থেকে 60 এর মধ্যে থাকে। অর্থাৎ যখন আপনি টেস্ট করান, রিপোর্টে দেখা যায় আপনার 70, 70। যদি আপনার গফা 70 থাকে, তাহলে সেটা কিডনি ফেলিওরের স্টেজ 2 হয়ে গেছে। এখন মোটামুটি এখানে কি হয়েছে? কিডনি ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে গেছে যে এখন শরীর যে বর্জ্য তৈরি করছে, সেটা পরিষ্কার করতে পারছে না। এই কারণে আমাদের লেভেলটা একটু জমে গেছে। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার মতে কিডনির প্রায় 30% পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাই স্টেজ 3 এর দিকে। স্টেজ 3 তখন আসে যখন ক্রিয়েটিনিন লেভেল এখান থেকে আরো বাড়ে, কিডনি আরো খারাপ হয় এবং আপনার গফর ভ্যালু হয়ে যায় 30 থেকে 60 এর মধ্যে। এখন এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 60 থেকে 45, মানে 45 থেকে 60 এর একটা রেঞ্জ বানানো হয়েছে। আরেকটা 45 থেকে 30 পর্যন্ত আরেকটা রেঞ্জ বানানো হয়েছে। তাই এটাকে আমরা 3A এবং 3D বলি। এখন এই ক্যাটেগরিতে এখানে ক্রিয়েটিনিন 2, 3, 4 এর আশেপাশে কারো না কারো পৌঁছে যায় এবং এখানে কিডনির যে ড্যামেজ, সেটা 50% এর বেশি হতে শুরু করে। তাহলে যদি আপনার রিপোর্টে জিএফআর এর ভ্যালু 30 আর 15 এর মধ্যে আসে, তাহলে সেটা স্টেজ 4 হয়ে যায়। স্টেজ 4 এ ক্যাট লেভেল আরো একটু বাড়তে বাড়তে 4-5 এর কাছাকাছি দেখা যায় এবং এখানে প্রোটিন লসও হচ্ছে। আর এখানেই গিয়ে রোগীর কাছে লক্ষণগুলো দেখা দিতে শুরু করে। 3 আর 4 নম্বর স্টেজেই গিয়ে রোগী বুঝতে পারে যে হ্যাঁ, আমার সঙ্গে কিছু একটা ভুল হচ্ছে। এখন সে কি অনুভব করতে পারে জানেন? সে দুর্বলতা অনুভব করছে, দুর্বল লাগছে বা তার শরীরে রক্ত তৈরি হচ্ছে না, অথবা তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমনও হতে পারে যেমন ক্ষুধা লাগা বন্ধ হয়ে যেতে পারে, অথবা তার চুলকানি শুরু হতে পারে, কীটের কারণে।
তাহলে যখন রোগী অসুবিধা অনুভব করবে তখনই তো ডাক্তারের কাছে যাবে। এখন পর্যন্ত স্টেজ 3 না হওয়া পর্যন্ত রোগী বুঝতেই পারেনি যে কিছু ভুল হচ্ছে। কিছু মানুষ সংবেদনশীল হয়, তারা দ্রুত বুঝে ফেলে। আবার কিছু মানুষ আছেন যারা কুস্তিগীরের মতো শক্তপোক্ত। এর দেরিতে বোঝা যায়। আপনার কিডনি যতক্ষণ না 50% বেশি নষ্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সেটা এমন কোনো উপসর্গ তৈরি করে না, যেটা দেখে আপনাকে বা আপনার ডাক্তারকে মনে হবে যে আপনার কিডনির সঙ্গে কিছু একটা ভুল হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিডনি ফেলিওরের সঙ্গে। আর বেশিরভাগ সময় রোগীকে যখন চিহ্নিত করা হয় যে কিডনি খারাপ হচ্ছে কিনা, সেটা এই স্টেজগুলোর আশেপাশেই হয়। এখন আমরা স্টেজ 5 এর দিকে এগোই। যদি কিডনি লেভেল 15 নিচে নেমে যায়, তাহলে আমরা এটাকে স্টেজ 5 বা ইএসআরডি, এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলা হয়। স্টেজ 5 কে এই কারণে নির্ধারণ করা হয়েছে, কারণ এখানে এসে আসা প্রায় শেষ হয়ে যায়। এখানে এসে আপনাকে ডায়ালিসিস করাতে হবে। ডাক্তার রোগীকে বলবে যে আপনাকে গিয়ে ডায়ালিসিস করাতে হবে। তাহলে এটাই সেই স্টেজ যেখানে রোগীকে একভাবে জানানো হয়। রোগীকে যখন জানানো হয়, তখন সে ভয় পেয়ে যায় যে, ওকে, আমার তো কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার তো জীবনটাই নষ্ট হয়ে গেল। আমি তো চলতে পারবো না। আমাদের কাছে কোনো অপশনই নেই। আমার দায়িত্ব আমি কিভাবে পালন করব? সে আরো নানা ধরনের চিন্তায় জড়িয়ে পড়ে। কিডনি ছাড়াও আরো অনেক কিছু আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে কি কি পদ্ধতি আছে? কিভাবে আমরা আমাদের জিএফ বাড়াতে বা কমাতে পারি এবং আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে পারি? তাহলে শুরুতেই বোঝার দরকার, কিডনি যখন নষ্ট হয়েছিল, সেটা কখনোই নিজে নিজে নষ্ট হয়নি। কিছু না কিছু তো এমন ছিল যা কিডনিকে ক্ষতি করছিল। হোক সেটা ব্লাড প্রেশার, হোক সেটা সুগার, বা যাই হোক না কেন। যদি আপনি আপনার ব্লাড প্রেশার, সুগারের মতো সাধারণ জিনিসগুলো নিয়ন্ত্রণে রাখেন, নিজে দেখে নিন বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, দেখবেন আপনার ক্রিয়েটিনিন লেভেল আর বাড়বে না, সেটা থেমে যাবে। যখন আপনার শরীরে আর নতুন কোনো ক্ষতি হচ্ছে না, তখনই ক্ষতিপূরণ সম্ভব হবে। দুইটা কাজ একসাথে তো হতে পারে না। তাই আপনি আপনার শরীরকে বুঝুন। আপনার শরীরের নিজেরই হিলিং পাওয়ার থাকে। আপনার বাড়িতে কেউ আঘাত পেলে, হাড় ভেঙে গেলে ক্ষত নিজে নিজেই সেরে যায়। আমরা শুধু ব্যান্ডেজ করতে পারি, আমরা শুধু প্লেস করতে পারি। কিন্তু হাত জোড়ার কাজ তো শরীর নিজেই করে, তাই না? ঠিক এইভাবেই আমাদের প্রতিটি অঙ্গের প্রতিটি অংশের নিজস্ব একটা শক্তি আছে। আমাদের লিভার পুরোপুরি পুনর্জন্ম নিতে পারে। আমাদের কিডনি সেটা করতে পারে না, কিন্তু তারও অনেক ক্ষমতা আছে। নিজের কাজ বাড়িয়ে নেওয়ার ক্ষমতা। যদি কোনো কারণে একটি কিডনি দিতে হয় বা সেটা নষ্ট হয়ে যায়, তাহলে অন্য কিডনি তার আকার বাড়িয়ে নেয়। কেন বাড়িয়ে নেয়? সে নিজের আকার বাড়িয়ে নিয়ে কিডনির কাজ একাই সামলাতে পারে। এটাই কিডনির বিশেষত্ব। যখন ২ কিডনি নষ্ট হতে থাকে, তখন আমাদের কি ধরনের পদ্ধতি নেওয়া উচিত? সেখানে আমাদের পদ্ধতি খুবই সহজ হওয়া উচিত। প্রথমত আপনাকে সেই কারণটা খুঁজে বের করতে হবে, যা আপনার কিডনিকে এই অবস্থায় নিয়ে এসেছে। যদি আপনার শরীরে সেই শত্রু এখনো বসে থাকে, যে আপনার কিডনিকে ক্ষতি করছে, তাহলে যতই চেষ্টা করুন না কেন, আপনি আপনার কিডনিকে বাঁচাতে পারবেন না, সেটা থামাতে পারবেন না, ওটা বাড়তেই থাকবে। প্রথম কাজ, যেকোনো মূল্যে রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে। প্রয়োজন হলে সোজা ঝুলে থাকুন, প্রয়োজন হলে উল্টো ঝুলে থাকুন। রক্তচাপ আর সুগার নিয়ন্ত্রণে আনতেই হবে, দরকার হলে যেভাবেই হোক। শুধু ভালোবাসা দিয়ে কাজ হবে না। কারণ উচ্চ রক্তচাপের রোগীদের মধ্যে রক্তচাপ বাড়ছে কিডনির কারণেই, কিডনির জন্যই এটা বাড়ছে। আর যেমন রক্তচাপ আরো বাড়ে, কিডনির আরো ক্ষতি হয়। তাই সেখানে আমাদের সেই চক্রটা ভাঙতে হয়। রক্তচাপকে যেকোনো মূল্যে নিয়ন্ত্রণে আনতে হয়। এখানে শরীর নিজেই নিজেকে ঠিক করার চেষ্টা শুরু করে, নিজের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা শুরু হয়। এটাকে একটু সাহায্য করতে হয়। কিডনিকে একটু ঠেলা দিতে হয়। ওটা অবশ্যই ওষুধ করে, কিন্তু বেশিরভাগ কাজ তো আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনলেই হয়ে যায়। তাহলে এই কাজটা হয়ে গেল। দ্বিতীয় বিষয়ে, এত বেশি পরহেজ করো না যাতে শরীরটাই খারাপ হয়ে যায়। প্রায়ই রোগীরা যখন আসেন, তখন তাদের খাওয়া-দাওয়া এতটাই কড়া করে ফেলেন। এরা তো মার খাচ্ছে, দিনে ২ টা রুটি খাচ্ছে, কিন্তু এটা শুধু বলার জন্যই করছে। আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল শরীরের মধ্যে একটা সুস্থ কিডনি থাকতে পারে না। দুর্বল শরীরের মধ্যে শুধু দুর্বল কিডনি থাকবে। এখন কিডনির ক্ষতি হচ্ছে, তাকে শক্তি দিতে হবে যেন সে কাজ করতে পারে। কিন্তু কিভাবে দেবে, যদি খেতেই না দাও? তাই আমাদের খেয়াল রাখতে হয়, কিডনির চিন্তা না করে আমাদের শরীরের কথা ভেবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হয়। কারণ যখন আপনি আপনার শরীরকে শক্তি দিয়েছিলেন, তখন সেই শক্তি আপনার কিডনির কাছে গিয়েছিল এবং কিডনি ভালোভাবে কাজ করেছিল, বর্জ্যকে বাইরে বের করে দিয়েছিল। যদি আমরা ওজন কমাতে থাকি, ক্রমাগত দুর্বল হতে থাকি,
তাহলে আমাদের যেসব বিকল্প থাকে সেগুলো একে একে শেষ হতে শুরু করে। রোগীকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনা তখন খুব কঠিন হয়ে যায়, কারণ আগে থেকেই শরীরে একটি রোগ রয়েছে। কিডনির দুর্বলতার কারণে আরও নানা রোগ আসতে শুরু করে। হার্টের সমস্যাও দেখা দিতে শুরু করে, শরীরে পানি জমতে শুরু করে। এত সব জটিলতা একসাথে, যদি একসাথে কোনো রোগীর মধ্যে এসব আসে, তাহলে সেটা ডাক্তারের জন্য কঠিন, আর রোগীর জন্য তো বটেই। এখন এখান থেকে আর কোনো ভুল করা যাবে না, তাই রোগীকে নিজের স্বাস্থ্যের প্রতি খুব যত্নশীল হতে হবে। খাবার ঠিকভাবে খেতে হবে, কিছু জিনিস তো নিষেধ, সেগুলো খেতেই হবে না, এটা নিয়ে আমি কিছুই করতে পারি না। গুড় বন্ধ, আম বন্ধ, চার বন্ধ, পাঁপড় বন্ধ, এই সব কিছুই বন্ধ করতে হবে। কিন্তু রুটি সবজি তো খেতেই হবে, শরীরের অন্য অঙ্গগুলো তো আছে, তাই আমাদের নিজেদের ভালোভাবে ফিট রাখতে হবে। যখন আমরা এই সবকিছু নিখুঁতভাবে করি, তখনই কেবল আমরা এড়িয়ে যেতে পারি, যেটা আসল বিষয়। আজ আমি